সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা ব্যথা নিয়ে কথা বলবো, বিশেষ করে দীর্ঘমেয়াদী ব্যথা। আমরা জানি যে ব্যথাই কিন্তু রোগের আসলে সবচেয়ে কঠিনতম বহিঃপ্রকাশ, এবং ব্যথা হলেই আমরা ডাক্তারের কাছে ছুটে যাই। যদি ব্যথা না থাকে তাহলে আমরা সেই জায়গাটিতে কিন্তু পিছিয়ে আসি, এবং এই ব্যথা নিরাময় কখনো কখনো কঠিন হয়ে ওঠে যখন সেটি হয়ে ওঠে দীর্ঘস্থায়ী। এবং অনেক রোগ রয়েছে যেখানে মানুষজন ক্রমাগত ভুগতে থাকে, এবং বিশেষ করে কিছু রোগ রয়েছে যেটা বিশেষ করে আমরা কোমরের ব্যথার কথা বলছি, পিএলআইডি এবং অন্যান্য ক্ষেত্রে যেমন ক্যান্সারের রোগীর যে ব্যথা, যারা অস্টিওপোরোটিক রোগীর যে ব্যথা রয়েছে, এবং সম্প্রতি যুক্ত হয়েছে চিকুনগুনিয়া পরবর্তী সময়ে যে ব্যথা দীর্ঘস্থায়ীভাবে বা দীর্ঘমেয়াদীভাবে তাদের মধ্যে রয়ে যায়, সেই ব্যথাগুলো নিয়ে তারা নানান রকম হয়রানির শিকার হয়, বিভিন্ন রকম মানুষের কাছে শরণাপন্ন হয়, ডাক্তারের কাছে যায়, কিন্তু ব্যথা নিরাময় হয় না। সেই সমস্ত ব্যথা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, বিশেষ করে দীর্ঘমেয়াদী ব্যথায় নিরাময়ে কী করণীয় রয়েছে এবং সেক্ষেত্রে পেইন মেডিসিনের কি ভূমিকা রয়েছে। আমি এর সাথে যুক্ত করতে চাই পেইন মেডিসিন বাংলাদেশের ক্ষেত্রে, সমগ্র বিশ্বের ক্ষেত্রে প্রেক্ষাপটে না হলেও বাংলাদেশের পক্ষে এটি নতুন একটি প্রেক্ষাপট। এবং 1997 সালে বাংলাদেশ সোসাইটি অফ স্টাডি ফর পেইন প্রতিষ্ঠিত হওয়ার পর তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই পেইন মেডিসিন নিয়ে। এবং এই পেইন মেডিসিন সাধারণত এই যে ক্রনিক এবং অ্যাকিউট যে পেইন রয়েছে সেটি নিরাময়ে কাজ করে থাকে। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন প্রফেসর ডাক্তার এ.কে.এম. আখতারুজ্জামান, অধ্যাপক পেইন ফিজিশিয়ান, অ্যানেস্থেশিয়া ও পেইন মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্ট সাউথ এশিয়ান রিজিওনাল পেইন সোসাইটি এবং সেক্রেটারি জেনারেল বাংলাদেশ সোসাইটি অফ স্টাডি ফর পেইন। আপনাকে স্বাগত। ধন্যবাদ অমিত, ধন্যবাদ প্ল্যানেটারি হেলথ একাডেমির আজকের এই দর্শক শ্রোতাকে। আচ্ছা, আমরা আসলে সত্যিকার অর্থে বলছি যে ব্যথা একদিক থেকে যেরকম রোগের একটি সবচেয়ে কঠিনতম বহিঃপ্রকাশ, একদিক থেকে সেটি কিন্তু প্রতিরোধ করে, যে ব্যথা না হলে কিন্তু আমরা ডাক্তারের কাছে যেতাম না এবং রোগটি ধরা পড়তো না। তো সেই ব্যথা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তো বাংলাদেশের প্রেক্ষাপটটি আসলে কি, মানে পেইন মেডিসিন নিয়ে মানুষ এখনো কি যথেষ্ট সচেতন কিনা, এবং সেই জায়গাটি যে একটি জায়গা রয়েছে পেইন ব্যথা নিরাময়ের জন্য, সেটি সম্পর্কে তারা কতখানি আসলে জানেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন যে বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন যেভাবে আপনি শুরু করেছিলেন 1997-এ শুরু হয়েছে। অধ্যাপক শাহজাহান নুর ইসলাম চৌধুরী, অধ্যাপক কে.এম. ইকবাল সহ 11 জন অ্যানেস্থেসিওলজিস্ট এই বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইনের যাত্রা শুরু হয়। তার আগেই 1974 সালে সিয়াটলে যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইন যাত্রা শুরু করে, আইআইএসপি, এবং 1997 থেকে বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন আইআইএসপির একটি চ্যাপ্টার অথবা একটি শাখা হিসেবে কাজ করে। আমরা যেভাবে শুরু করেছিলাম ব্যথা, আসলে যদি আমরা ব্যথাকে যদি এভাবে চিন্তা করি, এটি যেমন একটি প্রোটেক্টিভ একটি ফাংশন, এইভাবে অন্যদিকে এটি আবার একটি রোগ, একটি নতুন এক ধরনের আমরা এইভাবে চিন্তা করি। যেমন কীভাবে প্রোটেকশন, আমি কোথাও একটি ব্যথা পেলাম, কোনো একটা আগুনের একটি স্যাকা পেলাম, আমি সেকেন্ড টাইম কিন্তু আমি ওই জায়গায় আর যাবো না। তবে এই অ্যাকিউট পেইন যখন একটা জায়গায়, দিস ইজ এ প্রোটেক্টিভ ফেনোমেনা। কিন্তু আবার যখন এটিকে প্রপারলি চিকিৎসা করা হচ্ছে না, অথবা অ্যাকিউট পেইনকে আমরা নজর দিচ্ছি না, অথবা অন্যান্য ডিজিজগুলো যেমন ক্যান্সার কথা বললেন, অথবা অস্টিওপোরোসিসের কথা বললেন, অথবা ব্যাক পেইনের কথা যেভাবে বললেন, অ্যাকিউটটাকে যেমন ক্রনিসিটি ডেভেলপ করলো, যে মোর দেন 3 মাসের পরবর্তী যখন চলে আসলো, তখন কিন্তু এটা একটা ডিজিজ আইডেন্টিটি হিসেবে শুরু করলো। সবচেয়ে ভালো কথা হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা আইআইএসপি যৌথভাবে এই ব্যথাকে একটি ইন্ডিপেন্ডেন্ট ডিজিজ হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে, এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়েও বাংলাদেশেও কিন্তু ব্যথার যে চিকিৎসা এবং ব্যথার যে শিক্ষা অথবা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, এটাও কিন্তু সমানতালে এগিয়ে চলছে। অসংখ্য ধন্যবাদ। এবং সত্যিকার অর্থে যে একজন রোগী যখন একজন ডাক্তারের কাছে আসে, তার ব্যথা কমানোটা কিন্তু একেবারে সবচেয়ে জরুরি। মানে পেইন ম্যানেজমেন্টই কিন্তু এখন ভীষণ গুরুত্ব পাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে। আমি আসলে যেটা আজকের আলোচনার বিষয় যেটা বলতে চেয়েছিলাম, দীর্ঘমেয়াদী যে ব্যথার কারণ এবং এ করণীয় কি রয়েছে, কি কি কারণে আসলে দীর্ঘমেয়াদী ব্যথায় মানুষ আক্রান্ত হয়ে যায়। আমরা যেভাবে বলছিলাম যে অ্যাকিউট পেইন অ্যান্ড ক্রনিক পেইন, যেটি একটা ইনজুরির জন্য, আমি একটা বাইরে যাচ্ছি,
একটি মোটর সাইকেল অথবা যে কোনো একটা যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে একটা ব্যথা হলো, অথবা আমি একটা সার্জারি করছি, যখন এরকম একটা সার্জারি করা হয় তার কাটা করতে হয়, তাহলে এই সার্জিক্যাল ইনসিশনটাও এক ধরনের ব্যথা শুরু করলো। তাহলে এই যে ব্যথাটা অ্যাকুট পেইন, এই ব্যথাটা যদি ঠিক মতো প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা না হয় তাহলে এটাকে ক্রনিক পেইনের ধাবিত হয় 3 মাসের পর থেকেই। যেভাবে বলছিলেন যে আর কি কি কারণ হতে পারে, যেমন ক্যান্সার পেইন। আমরা জানি যে ক্যান্সার একটি মরণব্যাধি। ক্যান্সার যখন কোনো একটি মানুষের শরীরে প্রবেশ করে তখন সে তার সেলগুলোকে ডিস্ট্রাকশন করে ফেলে অথবা সেলগুলোকে বড় করে ফেলে, যেটা আমরা বলি টিউমার বলে ফেলি। ওই টিউমারটি যখন তার বিভিন্ন অঙ্গের উপরে যখন সে প্রেস করে সেই জন্য একটা ব্যথা হতে পারে, অথবা সে যখন শরীরের অন্য অন্য অঙ্গে যখন সে ছড়িয়ে যায় সে সময় কিন্তু ব্যথা হয়, যেটা আমরা বলি ম্যালিগন্যান্সি উইথ দ্য মেটাস্টেসিস যেভাবে বলে থাকি। এইরকম একটি জায়গাও কিন্তু একটা ব্যথার একটা কারণ হিসেবে ডেভেলপ করে। যেভাবে বলছিলেন ব্যাক পেন, আমরা জানি যে আমাদের যে কোমরের যে এটি আছে, আমরা যে ব্যাক বোনস যেটা বলি, এখানে অনেকগুলো পেইন জেনারেটিং অর্গান আছে, যেটা আমরা বলি পেইন জেনারেটর। সেই মাংসপেশি বলি, লিগামেন্টস বলি, বোনসটাকে যদি বলি, ইন্টারভার্টিব্রাল ডিস্কটা বলি, এই সবগুলোই একটা পেইন জেনারেটর হিসেবে কাজ করে। যখন এই ইন্টারভার্টিব্রাল ডিস্কটি তার স্পাইনাল নার্ভের উপরে যখন প্রেশার করে তখনই পিএলআইডি অথবা এই রোগ অথবা আমরা সাইটিকের নামে চিন্তা করে ফেলছি। অর্থাৎ এই রোগটি নির্ণয় করে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা, সেই উপযুক্ত চিকিৎসার শিক্ষা অথবা তার যে স্কিলস ডেভেলপমেন্টটাই পেইন মেডিসিনের আজকের জায়গায়। একদম, মানে ঠিক যথার্থ বলেছেন। এবং যদি আসলে সবচেয়ে বেশি মানুষজন সবচেয়ে যেটা ভুগে থাকে যেটা হচ্ছে আমরা লো ব্যাক পেইন বা কোমর ব্যথা, এবং সারা জীবন দেখা যাচ্ছে একটি বয়সের পর থেকে উনি প্রতিনিয়ত কোথাও যাচ্ছেন, কোমর ব্যথা আক্রান্ত হচ্ছেন, কয়েকদিন ভালো থাকলেন আবার আক্রান্ত হচ্ছেন, অনেকে আবার সার্জারিতে যেতে চায় না বা আসলে প্রয়োজনও নেই অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে। সে ধরনের ক্ষেত্রে এই ধরনের রোগীগুলোকে আপনারা কিভাবে আসলে পেইন ম্যানেজমেন্টটি করে থাকেন? ধন্যবাদ। দেখুন, একজন মানুষের যখন কোমর ব্যথা হয় অথবা আমি যে কোনো একটি ব্যথাকে চিন্তা করি, একজন ব্যথা বিশেষজ্ঞের প্রথম কাজটি হলো সেই রোগের কারণটা নির্ণয় করা। আমরা যেভাবে বলছিলাম যে এখানে পেইন জেনারেটর যতগুলো আছে তার মধ্যে যেটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক অথবা ছোট যে জয়েন্টসগুলো আছে আমরা ফ্যাসেট জয়েন্টস বলে চিন্তা করে থাকি, এইরকম একটি জায়গার যদি ব্যথা হয় তাহলে আমরা ব্যথাকে প্রথমে দুভাগে একটা ব্রডলি ক্লাসিফিকেশন করি, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক তো করে ফেললাম। এই ব্যথাগুলো কি শুধু নসিসেপটিক পেইন অথবা এই ব্যথাগুলো কি নার্ভের উপর প্রেশার করে নিউরোপ্যাথিক পেইনটা করলো? এই যে ক্রনিক পেইনগুলো যখন আমরা চিকিৎসা করতে যাই প্রথমেই শুরু করি একটি মুখে খাবার ওষুধ দিয়ে, আমরা বলি মেডিকেশন লাইফস্টাইল মডিফিকেশনস। তার যদি ওজনটা বেশি হয় ওজনটাকে করা, তার ব্যাড পোস্টার হলে পোস্টারগুলো ঠিক করে দেওয়া, তাহলে ইমিডিয়েটলি ম্যানেজমেন্ট হচ্ছে বাই দ্য মেডিকেশনসগুলো আমরা করে ফেললাম শুরু, এবং তাকে একটু রেগুলার এক্সারসাইজগুলো করা। এরপরে চলে আসি যে এখানে যদি আমার জায়গাটাকে যদি আমি ঠিক করতে না পারি, তার ব্যথাটা যদি নিরাময় করা সম্ভব না হয়, আমরা যারা গোল সেট করলাম সেই গোলে যদি যেতে না পারি, তাহলে আমরা কোনো ইন্টারভেনশনস, অনেকগুলো ইন্টারভেনশন কিন্তু এই ব্যাক পেইনকে থেকে আমরা মুক্তি দিতে পারি। কারণটা দেখুন, আমি যদি একটি ইন্টারভার্টিব্রাল ডিস্ক যদি নার্ভের উপর একটা প্রেশার করে, সেই ডিস্কটা যেভাবেই হোক তার প্রেশারটাকে রিলিভ করতে হবে। সেখানে আমাদের অনেক জায়গা আছে, আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে অনেক নিউক্লিওপ্লাস্টি করে থাকি, অথবা এন্ডোস্কোপিক ডিস্ককে আমরা ডিস্কেক্টমি বন্ধ করে ফেলতে পারি। এখন আসুন যে তার যে ফ্যাসেট জয়েন্টের পেইনটা হলো, সেই ফ্যাসেট জয়েন্টের ব্যথা কিন্তু কোনো সার্জারি করে কোনোভাবেই নিরাময় করা সম্ভব না। তাহলে আমরা ইন্টারভেনশন আমরা করে ফেলি, সেই ইন্টারভেনশনটি একটি ফ্যাসেট জয়েন্ট ব্লকস অথবা ওখানে যে নার্ভ সাপ্লাইটা দেয় মিডল ব্রাঞ্চ ব্লক, আমরা যে কোনোভাবে ইন্টারভেনশনটা করতে পারি। আমরা এইভাবে চিন্তা করি না কেন? দেখুন, আজ থেকে 20 বছর আগে আমরা যদি চিন্তা করতাম যে একজন লোকের একটা এমআই হলো, তার চিকিৎসাই ছিল কিন্তু একটা সার্জারি, হয় মুখে ওষুধ খাওয়া অথবা সার্জারি মানে সেই সিএবিজি একটা বুক কেটে আমরা ওপেন হার্ট সার্জারি নামে সবাই পরিচিত ছিল। কিন্তু এখন কিন্তু আর ওপেন হার্ট সার্জারির পরিমাণ কত কমে গিয়েছে। কি হয়, সঙ্গে সঙ্গে একটা স্ট্যান্টিং বা রিং পরানো, একটা কমনলি যেটা টার্ম চলে সে রিং পরানো, এবং এভাবেই একটি পিসিআই করেই উনি তার লাইফকে কেটে দিচ্ছেন। তার মানে এই যে মেডিকেল
চিকিৎসার যে উন্নতি, সেই উন্নতির ফলে সার্জারিটাকে অনেক আমাদেরকে কমে দিয়েছে। অনেক সার্জারি রিলেটেড জীবনকে আমরা রক্ষা করতে পেরেছি, অথবা অনেক সার্জারি রিলেটেড কমপ্লিকেশনগুলোকে আমরা রক্ষা করতে পেরেছি। একইভাবে কিন্তু ব্যথা নিরাময়টাই, এরকম একটা ব্যাক পেইন হলো, সব ব্যাক পেইনের জন্য তার সার্জারি করার কিন্তু প্রয়োজন নাই। আমি যেমন ওখানে পিসিআই করি, সেখানেও কিন্তু আমি এই ইন্টারভেনশনগুলো করেও তাকে ব্যথামুক্ত করতে পারি। ব্যথামুক্ত করা সম্ভব। মানে এটি একটি শব্দ বললেন যে নার্ভ ব্লক করা, যে যে জায়গাটি করছে, এটি খুব গুরুত্বপূর্ণ, যে যে জায়গা থেকে জেনারেট হচ্ছে নার্ভটাকে আপনারা ব্লক করে দেন। তো সেটি আসলে কতদিনের জন্য, মানে এবং সেটা কিভাবে প্রসিডিউর ভাবে করা দেখুন, হয়? এই নার্ভ ব্লক যখন চলে আসে, এই নার্ভ ব্লকটি বেসিক্যালি একজন অ্যানেস্থেসিওলজিস্টের জেনেরিক স্কিলস। একজন অ্যানেস্থেসিওলজিস্ট তার ক্যারিয়ারের প্রথম থেকেই এই নার্ভ ব্লকগুলোকে নিয়ে কাজ করে থাকেন। তো সেই জন্যই বলা হয়ে থাকে যে অ্যানেস্থেসিওলজি এবং পেইন ম্যানেজমেন্টটা কিন্তু একটা একেবারে প্যারালাল, একই সঙ্গে যাত্রা শুরু। সেই যদি আমরা চিন্তা করি ইথার ডে, এই ইথার ডম, অথবা ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে যে প্রথম যে অ্যানেস্থেসিয়াটা শুরু হলো, সেখানেও কিন্তু এই ব্যথা নিরাময়টা ছিল। এখন আসি যে আমরা নার্ভ ব্লকটা কীভাবে করতে পারি। এই যে যেভাবে বলছিলাম যে নার্ভটি ব্যথাকে এখান থেকে ব্রেনে নিয়ে যাচ্ছে, দেন এখান থেকে একটা করছে, এই রকম একটি জায়গায় আমরা লোকাল অ্যানাস্থেটিক্স অ্যান্ড স্টেরয়েড জাতীয় মেডিকেশন ইউজ করে প্রিসাইজলি একেবারে যে নার্ভটা এর সঙ্গে এর জন্য দায়ী, আলট্রাসনোগ্রাম অথবা সি-আর্ম গাইডেড কিন্তু আমরা প্রসিডিওরটা করে থাকি। একটা হতে পারে। এর চেয়ে আবার আরেক ধাপ এগিয়ে আমরা চলে আসি, সেটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনস। এই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করেও আমরা কিন্তু ব্যথা নিরাময় করে থাকি। আমরা যেভাবে বলছিলাম ব্যাক পেইন হলো, তার ফ্যাসেট জয়েন্ট, মিডল ব্রাঞ্চ ব্লকটা আমরা মিডল ব্রাঞ্চ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে থাকি। একইভাবে নিতেও আমরা এরকম একটি করে থাকি, একইভাবে শোল্ডারেও আমরা এইভাবে করে থাকি। দ্যাট ইজ, আমরা যদি নার্ভ ব্লকের যে লোকাল অ্যানেস্থেটিক অ্যান্ড স্টেরয়েড যে ব্যবহার করতাম, তার যে একটি উন্নত সংস্করণ হচ্ছে কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনস। আচ্ছা, আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন, দর্শককে যুক্ত করে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জেনে প্রশ্নটি করুন। মোহাম্মদ আব্দুল বাসির, আমার বাসা নীলফামারী। জি আমার বয়স হচ্ছে 32। জি, বলুন বাকি সাহেব। আমার একটু সমস্যা, হঠাৎ আমি একটু ভারী কাজ করছিলাম, মাজার সমস্যা গেল, পরে ডাক্তার দেখাইছিলাম। তো এটা মানে ওষুধ খাওয়ার পরও এটা সমাধানটা হচ্ছে না, মানে মাজাটা ব্যথা করতেই আছে। করছি জি, সম্ভবত। আচ্ছা, আমরা মূল প্রশ্নটি বুঝতে পেরেছি। নীলফামারী থেকে উনি প্রশ্ন করেছেন। ধন্যবাদ দর্শক। আসলে আপনার এই হেভি ওয়েট, অনেক বেশি ভারী ওজন তোলার জন্য যে ব্যথাটা হয়েছে, এটি সম্ভবত আপনার যে ব্যাকবোনটা আছে সেই ব্যাকবোনের ব্যথা, এবং এর সঙ্গে যে মাসলগুলো আছে সেই মাংসপেশিগুলো আছে, মাংসপেশির ব্যথার জন্য হচ্ছে। আপনি ঠিকই করেছেন, একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেয়েছেন। আপনার হয়তো আপনার চাহিদা মোতাবেক অথবা আপনার এক্সপেকটেশন অনুসারে উন্নতি হয়নি। আমার মনে হয় ডায়াগনোসিসটা করা দরকার। সেই ডায়াগনোসিস করার জন্য কিছু পরীক্ষা, কিছু হিস্ট্রিটা আবার একটু নেওয়া দরকার। আপনার যদি সময় থাকে, তাহলে আমার যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির পেন মেডিসিন বিভাগটি আছে, সেখানে যদি আপনি কখনো আসেন, আমরা আপনাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে যে প্রসঙ্গটিতে ছিলাম যে নার্ভ ব্লক নিয়ে, যে আপনার স্পেসিফিক একটা নার্ভ এবং নিউয়ার ভার্সন হচ্ছে যে আপনি রেডিও অ্যাবলেশন করে দিচ্ছেন, এবং সেটি কতদিন আসলে কাজ করে? একটি যদি নার্ভ ব্লক করি, যদিও অ্যানেস্থেটিক যে আমরা অ্যানেস্থেসিয়াটা ইউজ করি তার 6 ঘন্টা থেকে 8 ঘন্টা বেশি থাকার কথা না। জি, তাহলে যখনই আমরা একটা নার্ভ ব্লক করি, সেই একটা নার্ভ যখন কন্টিনিউয়াসলি ইরিটেশন হয়, ওখানে একটা ইডিমা হয়, ওখানে পানি জমা হয়, ওখানে সেই নার্ভের আশেপাশে গুলো সেই ইডিমাটাস হয়ে একটি তার নার্ভের উপর প্রেশার ডেভেলপ করে। আমরা যখন এরকম একটা নার্ভ ব্লক করে দিই, সেই এই ইডিমাটা চলে যায় এবং তার রিলিভ হয়ে যায় তার প্রেশারটা। সে কিন্তু তার 6 মাস 1 বছর পর্যন্ত ভালো থাকতে পারে, এবং তারপরেই আমরা তাকে যাই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড এক্সারসাইজ। আর রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, এই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন একবার করার পরে
ইউজুয়ালি 1.5-2 বছর পর্যন্ত উনি কিন্তু একটা পেইন ফ্রি থাকতে পারেন। এটা নির্ভর করবে যে আমি কোন জায়গায় এই রেডিও ফ্রিকোয়েন্সিটা করছি। একই সঙ্গে এটিও খুব মানে গুরুত্বপূর্ণ যে এই 1-2 বছর যে সময়টি পাচ্ছে এর মধ্যে কিন্তু উনি নিজেকে মডিফাই করে নিতে পারেন। অবশ্যই তার যে যে তার কারণগুলো আছে, যে ওজন বেশি, তার লাইফস্টাইল মডিফিকেশন, এই জায়গাগুলোকে উনি রেস্টোর করতে পারেন। এটি একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমার কাছে মনে হয়েছে। আমরা যদি আসলে হাঁটুর কথা বলছিলেন যে আমরা দেখি যে প্রায় 40 ঊর্ধ্ব অনেকেই যে অস্টিও আর্থ্রাইটিসে ভুগছেন, মানে সিঁড়ি বেয়ে উঠতে পারছেন না, নিচু হয়ে বসতে পারছেন না, নামাজ পড়তে পারছেন না, হলেই ব্যথা পাচ্ছেন, এবং এটা দীর্ঘমেয়াদী অনেক ক্ষেত্রে। এই ধরনের পেনের ক্ষেত্রে কি কোন ধরনের নিরাময় রয়েছে কিনা? দেখুন, এই অস্টিও আর্থ্রাইটিক যে নি পেইন, যেটা এই নি পেইনটার আমাদের 40-50-এর পরে আমরা আমাদের বাবা মা চাচা সবাই কিন্তু অলমোস্ট একটি ওনার কমপ্লেন থাকে, উনি নামাজ পড়তে পারছেন না, উনি সিঁড়ি বাড়াতে পারছেন না, উনি হাঁটুটা ভাঁজ করতে পারছেন না। এইরকম একটি জায়গায় পেন মেডিসিন অনেক কিন্তু অবদান রাখে। যেমন ধরুন, আমরা যদি প্রথমেই চিন্তা করি যে কেন এই ব্যথাগুলো হচ্ছে, আমরা ওই একইভাবে কোমরের মতো এখানেও কিন্তু অনেকগুলো লিগামেন্টস, অনেকগুলো বোনস আছে, একটা মিনিসকাস আছে, ওই যে জয়েন্ট ক্যাভিটির মধ্যে যেটা থাকে, সব কিছু মিলিয়ে যখন এই বয়সজনিত ক্ষয় হতে থাকে তখনই এর ভিতর একটু পানিও জমা হয়, আমরা এটা ইফিউশন বলি, জয়েন্ট ইফিউশন। সব কিছু মিলিয়েই কিন্তু এই জয়েন্ট পেইনগুলো ডেভেলপ করতে পারে। সেই জয়েন্ট পেইন ডেভেলপমেন্ট করার জন্য আমরা একইভাবে চিকিৎসা পদ্ধতি করি। প্রথমত তাকে একটা হিস্ট্রিতে ডায়াগনোসিস করার চেষ্টা করি। 2 নম্বরে যে কাজটি আমরা করার চেষ্টা করি সেটি হচ্ছে যে তার একই মেডিকেশন দিলাম। মেডিকেশনে যদি ইমপ্রুভমেন্ট না হয়, দেন আমরা কিন্তু ইন্টারভেনশনগুলো করি এখানে। সেই ইন্টারভেনশনগুলো করার সময় আমাদের দুটো জায়গায় আমাদের আছে। আজকের যুগেই আমরা সবসময় প্রথমে যে ব্যবহারটি করে থাকি সেটা রিজেনারেটিভ মেডিসিন অথবা পিআরপি। পিআরপিটি এই অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 1 and 2 জন্য একটি ভালো রেমেডি, খুবই কার্যকরী। এর চেয়ে যদি 3 and 4 হয়ে যায় এবং ওনার যদি সার্জারি করতে না চান এবং সার্জারি করার যদি তার অ্যাবিলিটি না থাকে অথবা অন্য অন্য কন্ট্রাইন্ডিকেশনগুলো যদি থাকে, তাহলে আমরা একটি কিন্তু এই যে এখানকার যে নার্ভগুলো আছে, আমরা বেসিক্যালি জেনিকুলার নার্ভ বলি, আমরা এই নার্ভটি আমরা অ্যাবলেশন করে দিই অথবা এই নার্ভটি আমরা ব্লক করে দিতে পারি। এভাবেও কিন্তু আমরা নি পেইনটাকে থেকে মুক্তি দিতে পারি। কিন্তু একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, যখনই এই ব্যথা নিরাময়টা হয়ে গেল, ব্যথাটি কমে গেল, তাকে একটু রেগুলার এক্সারসাইজগুলো করতে হবে এবং ওজন নিয়ন্ত্রণটা তার জন্য খুবই জরুরি। অতএব এই জায়গাটাও আমাদের বলে রাখতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটি প্রাসঙ্গিক প্রশ্নে আসি। সেটি হচ্ছে যে যারা হয়তো এই ধরনের ইন্টারভেনশনে যাচ্ছেন না অথবা জানেনই না, তারা নিয়মিতভাবে ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন। যখনই ব্যথা হচ্ছে, মানে দোকান থেকে কিনে হোক, কারো পরামর্শে হোক, ফার্মেসিস্ট পরামর্শে হোক, তারা খুব গুরুত্বপূর্ণ পেন কিলার খেয়ে যাচ্ছেন এবং দীর্ঘদিন খেয়ে যাচ্ছেন, এবং এর পরবর্তীতে অনেক ধরনের সমস্যায় তারা ভুগছেন। এই জায়গাটি, এই প্রেক্ষাপটটিকে পরিবর্তন কতখানি প্রয়োজন এবং আসলে কি করণীয় রয়েছে? দেখুন, আমাদের দেশের জন্য এটি একটি খুবই অ্যালার্মিং সিচুয়েশন। আমরা যে রুগীরা আসছেন, অনেক রুগী, আমরা যেটাকে মেডিকেল টার্মে বলি পলিফার্মেসি, কারণ আমাদের কোনো রেগুলেশন নাই। আমাদের যেমন অ্যান্টিবায়োটিকের কোনো রেগুলেশন নাই, পেন কিলার স্পেশালি এনএসআইড এবং স্টেরয়েডের কোনো রেগুলেশন নাই। আমাদের যখনই একজন রোগের একটি ব্যথা হচ্ছে, উনি যাচ্ছেন ওনার একটি ফার্মেসিতে, একজন ফার্মেসি ম্যান তাকে আইদার এনএসআইড দিচ্ছেন অথবা তাকে স্টেরয়েড দিচ্ছেন। উনি 2 দিন 3 দিন 5 দিন খাচ্ছেন, যেহেতু তার ইমপ্রুভ করছেন, পরবর্তীতে উনি রেগুলার এই ওষুধ খাচ্ছেন এবং এই ওষুধগুলো খাবার পরে তার যে সাইড ইফেক্টগুলো হচ্ছে, সেই সাইড ইফেক্টগুলোকে নিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার চলে আসছেন। এর সবচেয়ে বড় যে সাইড ইফেক্ট যেটা হয়, যেটা আমরা এনএসআইড ইনডিউস নেফ্রোপ্যাথি, মানে যারা কিডনি রোগ অনেক 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 বেড়ে গিয়েছে, এটা একটা ওয়ান অফ দ্য কারণ, কিন্তু এটা একমাত্র কারণ না, একটা কারণ একটা এরকম। আপনি দেখবেন যে ব্লাড প্রেশার বাড়ছে,
অথবা অনেক সময় আমরা দেখতাম, আমরা যখন ইন্টার্ন ছিলাম তখন কিন্তু এনএসআইড খেয়ে পেট যে ফুটা করে, যেটা আমরা বললাম পারফোরেশন অফ দ্য হল অফ হিস কাজ আমরা বলতাম, এখন যদিও কমে গিয়েছে ওই পিপিএ এর বদলতে, কিন্তু তার অন্যান্য সাইড ইফেক্টগুলো কিন্তু আর কোনোভাবে নাই, এত কমেনি, কিন্তু তারা কিন্তু কন্টিনিউ করছে। অতএব এই ওষুধগুলো খাওয়ার ব্যাপারেও আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। আমি একটা হিস্ট্রি বলার চেষ্টা করি। গত সপ্তাহে আমার পেন ক্লিনিকে আসছেন একটা ভদ্র মহিলা, ওনার বয়স 22-23। উনি মোটা হওয়ার জন্য ওনার গ্রামে ওনাকে স্টেরয়েড দিচ্ছেন, সেই ময়মনসিংহ থেকে আসছেন, এবং উনি প্রায় 6 মাস ধরে একটি ওষুধ খাচ্ছেন, এই স্টেরয়েড জাতীয় ওষুধগুলো খাচ্ছেন। খাবার পরে দেখা গেল ওনার এখন এভিয়ান, দ্যাট ইজ হিপ জয়েন্ট নেক্রোসিস, এভাসকুলার নেক্রোসিস হিপ জয়েন্ট আসছেন। তার মানে উনি এখন হাঁটতে পারছেন না, ওনার এখন ডায়াবেটিস ডেভেলপ করে গেছে। তাহলে এই যে অকালে তার যে কষ্টটা আসলো, উনি কারো প্ররোচনায় হোক অথবা কোনো ফার্মেসি ম্যানের কথাই হোক, উনি স্টার্ট খাওয়া শুরু করলেন, এবং এখন উনি কিন্তু অলমোস্ট পঙ্গু হয়ে থাকছে। এই কথাটি আসলে বলছিলাম যে এই বিষয়ে নিশ্চয়ই আমরা আরো কথা বলবো, তবে তার আগে ছোট একটা বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যে দীর্ঘমেয়াদী ব্যথা নিরাময়ে পেইন মেডিসিনের ভূমিকা। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান। ব্যথা নিরাময়ে, বিশেষ করে দীর্ঘমেয়াদী ব্যথা নিরাময়ে পেইন মেডিসিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সে বিষয়ে কথা বলছিলাম প্রফেসর ডাক্তার এ.কে.এম. আখতারুজ্জামান স্যারের সাথে। আমরা আসলে যদি দীর্ঘমেয়াদী ব্যথার আরেকটি অন্যতম কারণ বিবেচনা করি, সেটি হচ্ছে আপনি বলছিলেন শুরুতে ক্যান্সার পেইন, এবং যারা ক্যান্সারে আক্রান্ত হয় তারা আসলে তাদের কাছে জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। প্রতিদিন সকালের এই ব্যথা দিয়ে শুরু, ব্যথা দিয়ে শেষ। তারা মুক্তি চায় যে অন্ততপক্ষে ব্যথা থেকে যদি যতটুকু বেঁচে থাকি ততটুকু যাতে ব্যথামুক্তভাবে থাকতে পারি। এক্ষেত্রে আপনাদের একটি বিশেষ ভূমিকা রয়েছে, সেটি যদি বলতে নিই। দেখুন, যখন একজন মানুষের ক্যান্সার ডেভেলপ করে অথবা ক্যান্সার ডায়াগনোসিস হয়, এই সময় দুটি জায়গা কিন্তু আমরা ভাগ করে ফেলতে পারি। একটি হচ্ছে তার ক্যান্সার রোগের চিকিৎসা, আরেকটি হচ্ছে তার ব্যথা নিরাময়। একজন লোকের বা একজন মানুষের ব্যথা মুক্ত করা বা অথবা ক্যান্সার পেইন রিলিভ করা, তার এটা হিউম্যান রাইটস। আমাদের অনেক সময় এই জিনিসটি ওভারলুক করি অথবা অনেক সময় এড়িয়ে যাই। আমরা মনে করি ক্যান্সার হয়েছে, ব্যথা হবেই, অথবা এখন তো জীবনের শেষ পর্যায়ে, আমাদের আর ব্যথা কি হবে। আসলে এই জায়গাটার থেকে আমাদের বের হতে হবে। ব্যথা নিরাময় একজন মানুষের এই যে তার রাইট, তাকে চিকিৎসার জন্য এটা করতেই হবে। আমাদের এই জায়গাটিতে দুটি মানে মিথ আছে। আমরা জানি ক্যান্সার পেইন ম্যানেজমেন্টের করার জন্য মরফিনটা একটা খুবই একটা জরুরি একটি মেডিকেশন। এই মেডিসিনটা কিন্তু নিয়ে আমাদের চিকিৎসকের মধ্যে যেমন একটি মতভেদ আছে বা একটি মিথ আছে। যেমন আমরা চিকিৎসকরা মনে করি আমি মরফিন দেব, ওনার অ্যাডিকশন হবে, আমি মরফিন দেবো, ওনার রেসপিরেটরি ডিপ্রেশন হবে। কিন্তু একজন লোকের যখন ক্যান্সার হয়ে যান, উনি যখন ক্যান্সার ব্যথায় ভোগেন, তখন অ্যাডিকশন নিয়ে চিন্তা করার দরকার নাই, কেননা এটা তার রাইট, তার চিকিৎসাটা করার জন্য। এর বাইরে আর কিছু যাওয়ার কোনো জায়গাও নাই। দ্বিতীয়ত আরেকটা মানুষ গ্রুপকে ভোগ করে, যেটি এই ক্যান্সার বা মরফিন বা ওপিয়াম এটাকে খেলে ধর্মের সঙ্গে একটি কনফ্লিক্ট হতে পারে। অতএব এই জায়গাটাও কিন্তু ঠিক না, কেননা তার ব্যথা নিরাময়ের যত চিকিৎসা দেওয়ার জন্য স্বয়ং মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন, অতএব এটা আমরা ইউজ করতেই পারি। আর এটি অন্যদিকে যেটা হয় সেটা হচ্ছে যে এই মরফিনের অ্যাভেলেবিলিটি কিন্তু খুবই কম। আমরা যদি পৃথিবীর সব দেশে মরফিনটা যদি চিন্তা করি, তাহলে দেখবেন যে আমার দেশের মরফিনের ব্যবহার ওয়ার্ল্ডের অন্য জায়গার থেকে 0.5%ও না। এটার কারণটা হচ্ছে যেহেতু এই মরফিন জাতীয় যে ট্যাবলেটগুলো বা যে সিরাপগুলো বা যে মেডিকেশনগুলো তৈরি করা হয়, অনেক বেশি লাভজনক না।
একটু সেই জন্যই কোনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অথবা কোনো বিজনেস প্রতিষ্ঠান কিন্তু সামনের দিকে এগিয়ে আসে না। রাষ্ট্রের দায়িত্ব এই জায়গাটা করা, যেমন রাষ্ট্রের একটু আমরা বলি বাংলাদেশের এসেনশিয়াল ড্রাগ যে যারা আছেন, এটি একটি বৃহৎ প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের জনগণের চিকিৎসা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। অর্থাৎ এই প্রতিষ্ঠান কিন্তু মরফিন ট্যাবলেটটি বা মরফিন বিভিন্ন ফর্মুলেশনগুলো করা উচিত, এটা আমি আমার ব্যক্তিগত মতামত। দ্বিতীয়ত হচ্ছে তার চিকিৎসা শুধু খালি মরফিন না, কিন্তু তার সঙ্গে পরিবারকে অ্যাটাচ করে দেয়া, তার নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টগুলো কিন্তু সম্ভব। মুদ্রা কথা যদি বলি, যখন একজন ক্যান্সার আক্রান্ত হন, তাকে অ্যাবান্ডন না করে, তাকে দূরে সরিয়ে না দিয়ে তার অন্যান্য চিকিৎসার পাশাপাশি তার ব্যথা নিরাময়টা করা খুবই খুবই, এবং এটি অনেকখানি তাকে যতটুকু জীবন আছে সেটাকে আসলে তাকে এম্পাওয়ার্ড করবে। অনেক ক্ষেত্রে আমরা বলি তাকে ডিগনিটি, তার উইথ মানে ডেথ উইথ ডিগনিটি হতে পারে। সেটি তো যারা একেবারে বড়, যারা আসলে হয়তোবা যেটি প্রতিকার রয়েছে এরকম জায়গাটিতেও ব্যথা হতে পারে, তাদের ক্ষেত্রেও কিন্তু সেটি প্রযোজ্য। আমি যদি আরেকটি আসলে সাম্প্রতিক বিষয় নিয়ে যদি আসি, যে সম্প্রতি আমরা দেখেছি যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, বিশেষ করে চিকুনগুনিয়ার ক্ষেত্রে আপনার পোস্ট ভাইরাল আর্থালজিয়া বা মাল্টিপল আমরা ব্যথাটি শুরু হয় বিভিন্ন জয়েন্টের মধ্যে দিয়ে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই ব্যথাটি রয়ে যাচ্ছে এবং অনেক পেশেন্ট আমাদের কাছে আসছে যে শুধুমাত্র পেইন নিয়ে, মনে হবে যেটা একটা বোধহয় আর্থ্রাইটিসের পেন বা অন্য কিছু পেন, কিন্তু সেটির প্রধান কারণ ছিল চিকুনগুনিয়া। এই জায়গাটিতে আসলে আপনারা কিছু ভেবেছেন কিনা? দেখুন, আমরা কিন্তু চিকুনগুনিয়া নিয়ে কাজ করি। যেমন বাংলাদেশে চিকুনগুনিয়া আসলো 2017 সালে। এই 2017 সালে একটি এপিডেমিক আকারে কিন্তু চিকুনগুনিয়া শুরু হয়েছিল। এবারের যে চিকুনগুনিয়াটা একটু ডিফারেন্ট। আমরা জানি যে চিকুনগুনিয়া এবং ডেঙ্গি দুটো একই মশা জাতীয়, একই মশাকে ক্যারি করে। আমরা ইদানিং যেটা দেখছি, একজন মানুষ তার ব্যথার জ্বর হচ্ছে, জ্বর হওয়ার 3 থেকে 5 দিন পরে তার সিভিয়ার জয়েন্ট পেইনগুলো ডেভেলপ করছে। এবং আমার পেইন ক্লিনিকে, যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পেইন ক্লিনিক অথবা আমার প্রাইভেট পেইন ক্লিনিকেও প্রতিদিনই কিছু না কিছু আমরা এই রোগী পাচ্ছি। ওনারা জ্বর হচ্ছেন, জ্বর হওয়ার পরে তার পেইন শুরু হয়ে গেল, বিশেষ করে পার ব্যথা এবং হাতের যে জয়েন্টগুলো ব্যথাগুলো, এবং বেসিক্যালি এই ব্যথাগুলো মাস্কুলোস্কেলেটাল ব্যথা, এবং এই ব্যথাগুলো একটি ইনফ্লামেটরি পেইন বলে থাকি আমরা। এই ক্রনিক আর্থ্রাইটিস বা পোস্ট চিকুনগুনিয়া আর্থ্রাইটিস, এটার জন্য তার চিকিৎসা শুরু করা উচিত এবং আর্লি। কিন্তু সমস্যাটা হয়ে গেল যে ডায়াগনোসিসের বিষয়টা, কেন ডেঙ্গি এবং চিকুনগুনিয়া যেহেতু একই মশাবাহিত রোগ এবং আমাদের দেশে ডেঙ্গিটা একটু প্রিডমিনেন্টলি চলে আসছে এখন, আমরা তাকে কিন্তু একটা মিথের মধ্যে চলে যাই, এটা কি ডেঙ্গি অথবা এটা কি চিকুনগুনিয়া। এই ডায়াগনোসিস না হওয়া পর্যন্ত কিন্তু আমরা চিকিৎসা, আমরা ওষুধগুলো শুরু করতে পারি না। যেমন আমরা জানি যে ডেঙ্গি হলে আমরা প্যারাসিটামলের বাইরে যাই না, একটু কঠিন হয়ে যায়। আবার এরকম একটা আর্থ্রাইটিস পেইনে হলে তার একটা এনএসআইড একটা চিকিৎসা আছে। অতএব ইনিশিয়াল যখন শুরু হয় আমরা প্যারাসিটামল দিয়ে শুরু করি, ডেঙ্গিটা এক্সক্লুড হয়ে যাওয়ার পরে অথবা তার জ্বরটি সাবসিড করার পরে তার অন্যান্য চিকুনগুনিয়া আমরা দেখতে পারি, আইজিজি এন্ড আইজিএম দেখতে পারি, দেখার পজিটিভ হয়ে গেলে তার কিন্তু একটা মাস্কুলোস্কেলেটাল পেইনের ম্যানেজমেন্ট করতে পারি। এবং এই ইনফ্লামেটরি পেইনের জন্য এনএসআইডস অনেক সময়, এই যে রিমোটিক যে ডিএমআরডি গুলো অনেক সময় ইউজ করা লাগতে পারে, অনেক সময় দেখবেন হাইড্রোক্লোরোকুইন ইউজ করা লাগতে পারে, ইভেন একটা লো ডোজের কয়েকদিনের একটা স্টেরয়েডও লাগতে পারে। মোদ্দা কথা হচ্ছে এই রোগটি অবহেলা করা যাবে না। দেখুন, সেই 1952 সালে আফ্রিকায় কিন্তু এই প্রথম চিকুনগুনিয়া আসে এবং এর পর থেকে এখনো কিন্তু সেই প্রাদুর্ভাবগুলো কিন্তু কন্টিনিউ করছে। অতএব একবার যখন চিকুনগুনিয়া হয়ে যায় তার পোস্ট চিকুনগুনিয়া আর্থ্রাইটিসে হওয়ার সম্ভাবনা কিন্তু 0.1 থেকে 2% পর্যন্ত কিন্তু হতে পারে। এই 2% মানে কিন্তু অনেক রোগের, অনেক পার্সেন্টেজ অফ পপুলেশনের। তাই নীরবে এই ব্যথাগুলোর সঙ্গে বসবাস না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং একটি সমন্বিত চিকিৎসা নেওয়া উচিত। কারণ আমরা যদি প্রথমেই স্টেরয়েড শুরু করি, প্রথমে এনএসআইড শুরু করি, সেক্ষেত্রে যে সাইড ইফেক্টগুলোকেও আমাদের মাথায় রাখতে হবে। অতএব চিকিৎসকের পরামর্শ অনুসারে একজন এইরকম একটি ব্যথা, জ্বরের পরবর্তী ব্যথা
রোগীদেরকে চিকিৎসার জন্য আসা উচিত। সেক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে পেইন ক্লিনিক আমাদের সেবায় থাকবে। সেটি গুরুত্বপূর্ণ, খুবই চমৎকার করে বললেন। এবং একই সঙ্গে এবং আমি আরেকটি বিষয় দেখতে চাই, যারা আসলে বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি বা রিমাটয়েড বা অটোইমিউনো যে পেইনগুলোতে ভুগছেন, বিশেষ করে রিমাটয়েড আর্থ্রাইটিস অথবা জয়েন্ট পেইনগুলোতে, তাদের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের সাফারিংস আসলে দীর্ঘমেয়াদী কাজ করে এবং অনেক সময় তারা দীর্ঘদিন ধরে পেন কিলার খেয়ে যাচ্ছেন। তাদের এই ব্যথাটি নিরাময়ের ব্যাপারে কি কিছু চিন্তা করা যায়? দেখুন, যে এই ব্যথাগুলো, ইনফ্লামেটরি পেইন ব্যথাগুলো নিয়ে একটি ডিপার্টমেন্ট, যে রিউমাটোলজি ডিপার্টমেন্ট অনেক দিন ধরে কাজ করে এবং এটা আসলে অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশনস একটা চয়েস। এর বাইরে আছে তার লাইফস্টাইল মডিফিকেশন, তার এক্সারসাইজ, এগুলো তো অবশ্যই আছে। তবে আমরা যেমন ধরুন কাউকে আমরা একটা স্টেরয়েড দিতে হচ্ছে, সেক্ষেত্রে সেই স্টেরয়েডটা মুখে না দিয়ে আমরা কিন্তু জয়েন্ট স্পেসে কিন্তু একটা আল্ট্রাসাউন্ড গাইডেড একটা ব্লক দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে যেহেতু পরিমাণও কম লাগছে, তার সাইড এফেক্টগুলো কমে যাবে। অর্থাৎ এইরকম একটা জায়গায় কিন্তু যাওয়া যেতে পারে। পেইন মেডিসিন এই ব্যাপারে আসলে সবার সঙ্গে কাজ মানে সমন্বিতভাবে কাজ করার একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি পেইন মেডিসিনের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটি জানতে চাই, আপনি বললেন যে বিএসএমইউতে এটির একটি চমৎকার একটি সেটআপ রয়েছে, কিন্তু শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ে এই সেটআপটি কতখানি যথোপযুক্ত, যেখানে বিশাল এই 17-18 কোটি জনগোষ্ঠীর জন্য সেটিকে যদি আমরা ছড়িয়ে দিতে না পারি, সেক্ষেত্রে আপনাদের এটার বিস্তার করার কোনো পরিকল্পনা রয়েছে? দেখুন, আমরা যেভাবে শুরু করেছিলাম বাংলাদেশে পেইন সোসাইটি, মানে বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন, যে 1997-এ শুরু হয়, তারপর থেকে কিন্তু আমরা একটা পেইনের মুভমেন্ট মধ্যে আসি এবং এখনও আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছি। এখন যদি চিন্তা করি যে পৃথিবীতে যতগুলো দেশের যতগুলো অর্গানাইজড ট্রেনিং প্রোগ্রাম আছে, তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি একটি। আমরা 1 বছরের একটি ফেলোশিপ প্রোগ্রাম দিচ্ছি। 2 নম্বরে যে জায়গাটি আসে সেটা ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন ম্যানেজমেন্ট। আমরা গর্বে আসলে বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইনের জন্য যে এই ইডিপিএম পরীক্ষাটাও কিন্তু বাংলাদেশে হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে পরীক্ষা দিতে আসে। তবে সবচেয়ে বড় যে জায়গাটা ধরতে হবে সেটি হচ্ছে আমাদের অ্যানাস্থেসিওলজি বিভাগ, এটা কিন্তু অলমোস্ট ওয়েল ইকুইপড। তাদেরকে প্রথম থেকেই পেইন মেডিসিনের শিক্ষা দেওয়া হয়। তাই আমাদের বিশেষ করে মেডিকেল কলেজগুলো যেগুলো আছে, সেই মেডিকেল কলেজগুলো অ্যানাস্থেসিওলজি বিভাগের অধীনে যদি একটি পেইন ক্লিনিক ডেভেলপ করা যেতে পারে, আমার মনে হয় যে আমি আপিল করব সরকারের কাছে এবং বর্তমান সরকারের, এই তত্ত্বাবধায়ক সরকারের যে একজন সহ উপদেষ্টা যিনি আছেন, উনি একজন পেইন মেডিসিনের, অবশ্যই সেই বিষয়টি নিয়ে আমরা গল্প করব। আমরা অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই এই বিষয়ে সামনে আমরা আরো কথা বলবো। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ব্যথা নিরাময়, বিশেষ করে দীর্ঘমেয়াদী ব্যথা নিরাময় পেইন মেডিসিনের ভূমিকা নিয়ে কথা বললাম। আসলে দীর্ঘমেয়াদী ব্যথায় আমরা এভাবে ক্রনিকভাবে না ভুগে যদি যথোপযুক্ত জায়গায় যদি সেটি চিকিৎসা নিই, তাহলে নিশ্চয়ই সেটি নিরাময় হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।